মাননীয় ইমাম, সম্প্রতি সেনাপ্রধান এক বক্তব্যে জাতিকে সতর্ক করে দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে যেভাবে রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে কাদা ছোড়াছুড়ি চলছে, তাতে অচিরেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যেতে পারে। এবং তিনি সতর্ক করে দিয়ে এটাও বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে বলতে না পারেন যে আমি সতর্ক করি নাই। এখানে তিনি আসলে কিসের আশঙ্কা করছেন এবং সতর্কবাণী করছেন, আসলে কি প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বলছেন? কিসের ভিত্তিতে তিনি বলছেন, কি প্রেক্ষাপটে বলছেন, সেটা তো ওনার বক্তব্যের মধ্যেই আছে, পরিষ্কার। পুরো বক্তব্যটা আমি ভালো করে একবার শুনেছি, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান উনি ওনার জায়গা থেকে, ওনার পজিশন থেকে তিনি যে কথাটি বলছেন একজন সাধারণ সৈনিকের কথা নয়। আর তাছাড়া বর্তমান সেনাবাহিনী যে জায়গায় আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গায় আছে। মাঠে সেনাবাহিনীর ওনার কথা থেকে আমরা পেলাম 30,000 সৈন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই আছে। তো এমত অবস্থায় তিনি যে কথাগুলি বললেন, কয়েকটি শব্দ আমার কাছে খুবই খুবই সাংঘাতিক মনে হয়েছে। প্রথম কথা হচ্ছে, উনি বারবার বলছেন আমি কিন্তু সতর্ক করছি, আমাকে দায়ী করতে পারবেন না। এই কথাটা খুব আতঙ্কজনক কথা। আমাকে দায়ী করতে পারবেন না, আমি কিন্তু সতর্ক করছি। কিসের সতর্কবার্তা? সেটা কিন্তু আছে, কিন্তু স্বাধীনতা বিপন্ন হতে পারে, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এটা খুব মারাত্মক কথা কিন্তু। এটা কেন সেটা বলে দিয়েছেন যে আপনারা যেভাবে কাদা ছোড়াছুড়ি করেন। তাইলে এই যে পারস্পরিক দলে, রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক হামলা, পাল্টা হামলা, দোষাদোষি, বিক্ষোভ, এই যে সারা দেশে একটা অস্থির অবস্থা, এটা যদি চলতে থাকে, খুব স্বাভাবিকভাবে আভ্যন্তরীণ যে কোনো জাতি যদি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বা সংকট অথবা আধিপত্য বিস্তারের একটা আশঙ্কাজনক জায়গায় চলে আসে, তখন এদের আভ্যন্তরীণ ফ্যাক্টরগুলি অত্যন্ত শক্ত হতে হয়, মজবুত হতে হয়। তা না হলে মোকাবেলা করা যায় না। যেমন আমি উদাহরণ দিয়েছি একটা বক্তব্য, আমি বলেছিলাম এটা, ধরুন আপনার শরীরের মধ্যে নানান ধরনের রোগ ব্যাধি, আপনার হার্টের প্রবলেম, আপনার ডায়াবেটিস, আপনি চোখে দেখেন না, আপনার লাং প্রবলেম আছে, আপনার কিডনিতেও প্রবলেম আছে, কিডনি ড্যামেজ বা ইত্যাদি। অর্থাৎ আভ্যন্তরীণ ভাইটাল অর্গানসগুলি কিন্তু খুব ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থায় আপনি নিজেই কিন্তু একজন অসুস্থ মানুষ। তা আপনাকে অন্য কেউ মারার জন্য খুব জোরে হিট করতে হবে না। সামান্য একটা আঘাত করলে কিন্তু আপনি মরে যাবেন, কারণ আপনি আগেই কিন্তু আধমরা হয়ে আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ এমনিতেই একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর, এই 5 তারিখের পর থেকে গত 6 মাস চলে গেল, এখন পর্যন্ত একটা দিনের জন্য কিন্তু স্থির হতে পারে নাই কেউ। আতঙ্ক আরও দিনকে দিন বেড়েছে, চুরি ডাকাতি খুন রাহাজানি দিনকে দিন বাড়ছে। হঠাৎ করে কথা নাই বার্তা নাই আক্রমণে, যেমন নৌবাহিনীর উপরে আক্রমণ করে বসলো, আমাদের যেমন ধরেন হিজবুত তৌহিদের উপর আক্রমণ করে প্রকাশ্য দিবালোকে সেনাবাহিনীর সামনে 6টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিল, গরু বকরি নিয়ে গেল। এই ঘটনা কিন্তু অহরহ হচ্ছে। কখনো আমি আক্রান্ত হচ্ছি, কখনো আপনি আক্রান্ত হচ্ছেন। প্রকাশ্যে গলার মধ্যে ছুরি ঠেকিয়ে দিনের বেলায় ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ভয়ানক অবস্থা এমনিতেই। এটা বলতে পারেন সামাজিক পরিস্থিতি। যাই হোক, এখন রাজনৈতিক পরিস্থিতি যখন হচ্ছে, একটা সরকার ক্ষমতায় ছিল 15 বছর, তাদের সীমাহীন দুর্নীতির ফিরিস্তি আছে, সীমাহীন অপরাজনীতির অনেক কিছু আছে। তারপরে এরা যখন ক্ষমতা থেকে চলে গেল, এই 6 মাস পর্যন্ত আরও নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দলের মধ্যে বিরাজমান এই দলগুলির মধ্যে সামনে নির্বাচনকে নিয়ে কেউ বলে নির্বাচন এখন করো, কেউ বলে নির্বাচন পরে করো, কেউ এই দাবি, কেউ ওই দাবি, কেউ বিভিন্ন প্রশাসনের মধ্যে এখনই প্রভাব সৃষ্টি করতে চাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয় এখনই প্রভাব সৃষ্টি করতে চাচ্ছে, কেউ ঢুকতে চাচ্ছে, কেউ বের হতে চাচ্ছে। এইভাবে চলছে। এরপরে দেখুন বিভিন্ন ধর্মীয় সংগঠন, বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন, তারা কি করছে? মাজারে হামলা করছে, ভিন্ন ধর্মীয় লোকদের উপর আক্রমণ করছে। এই অবস্থায় একটা অরাজকতা চলছে কিন্তু সারা দেশে। আমার ধারণা তিনি এগুলোই মনে করিয়ে দিচ্ছেন যে আপনারা যেভাবে দোষাদোষি করছেন, অর্থাৎ কাদা ছোড়াছুড়ি করছেন, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। দেখুন, বাংলাদেশ একটা এখন ভূরাজনৈতিক কারণে একটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা মিলিটারিলি বলেন বা অর্থাৎ জিওপলিটিক্যালি বলেন, একটা ভূরাজনৈতিক কারণ, সোজা কথা, এক কথায় এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র,
এখানে চীন আছে, এখানে আমেরিকা আছে, ইউরোপ আছে, সব মিলিয়ে সবাই চাচ্ছে এখানে। কারণ এখানে মানুষের কোনো প্রয়োজন নেই, এর জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেন্ট মার্টিনস নিয়ে কিন্তু ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে, মানে বঙ্গোপসাগরের এমন একটি জায়গায় আমরা আসি, এদিকে বিশাল চীন, দক্ষিণ চীন সাগর যেতে হলে আমাদের পাশ দিয়ে যেতে হয়। তো কাজেই ভৌগোলিকভাবে আমাদের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো এখন এখানে যেইভাবে রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক দাঙ্গা চলছে, যদি এভাবে চলতে থাকে একটা পর্যায়ে সামাজিক অস্থিরতা চরম আকার ধারণ করবে। খুন, গুম, চুরি, ডাকাতি সমানে চলবে। আইনশৃঙ্খলা বাহিনী অসহায় হয়ে যাবে, তারা আর কাজ করবেন না, কারণ তাদের জীবনের নিরাপত্তা নেই। আজকে দেখলাম একজন পুলিশ একজন ছিনতাইকারীর ধরে হ্যান্ডকাপ লাগালো। পুলিশ দেখেন, ওই ছিনতাইকারীর সহযোগী কী করলো, চাপাটি দিয়ে পুলিশের হাতে কোপ দিল। আজকের বিকেলের খবর এটা। শেষে পুলিশ বাধ্য হয়ে তার হ্যান্ডকাপটা খুলে দিল, ছিনতাইকারী চলে গেল, মানে পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। ভয়ানক ব্যাপার, কিন্তু পুলিশের মোরাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় পরিণতি খুবই খারাপ। বাংলাদেশের সেনাপ্রধান যখন কথা বলে থাকেন, আমার মনে হয় আমাদের জনগণকে, আমাদের নাগরিকদেরকে এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে যে আমাকে দোষারোপ করতে পারবেন না, আমি কিন্তু সতর্ক করছি, এই যে কথাটা। তাহলে তিনি নিশ্চয়ই ওনার জায়গা থেকে আরও বড় ধরনের কোনো আলামত দেখতে পাচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি না। ওই জায়গায় উনি একটা পিনাকেল অবস্থানে আছেন, আমি সেটা বলবো। তাহলে সেই অবস্থান থেকে তিনি নিশ্চয়ই আরও কিছু দেখতে পাচ্ছেন যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। যেমন ধরুন আপনার সমুদ্রে যদি আপনার ঝড় উঠে, আমরা এখানে বসে দেখবো না, যারা স্যাটেলাইটটি একদম উপরে যায় তারা কিন্তু দেখে যে 2000 মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে সেখানে কিন্তু একটা বিরাট ঝড় শুরু হয়ে গেছে, এটা আঘাত হানবে 5 দিন পর। এখন সতর্ক বার্তা দিতে লাগলো 5 নম্বর সংকেত, 3 নম্বর সংকেত। আমরা যদি সতর্ক কোনো তোয়াক্কা না করি তাহলে সেটা তো কিছু করার নাই। তো এই হচ্ছে আমার কথাটা ভাই, যে বাংলাদেশের সেনাপ্রধান যখন এটা বলছেন, এটা সত্যি আতঙ্কজনক, আশঙ্কাজনক এবং চিন্তার বিষয়। আমি বলবো সত্যিকার অর্থে আমারও একই কথা, যেইভাবে বাংলাদেশের অবস্থা চলছে, যেমন ধরুন আমরা নিজেরাই আক্রান্ত, আমরা এখন অসহায়ত্ব বোধ করছি। বাংলাদেশে নিরাপদ না, কোথায় কোন জায়গায় আক্রমণ করে, কোন মিথ্যা কথা বলে দিয়ে আমাদেরকে বাড়িঘর লুটপাট করে নেয়, রংপুরে সেটা প্রমাণিত হলো। তো আমার মতো এরকম তো অধিকাংশ মানুষের একই অবস্থা। এই অবস্থা বাহিরের শত্রু যদি এখানে কোনো একটা প্ল্যান করে, বাহিরের শত্রুকে একত্রিত হয়ে, একজোট হয়ে একজন অবিসংবাদিত নেতার নেতৃত্বে প্রতিরোধ করার মতো এত বড় ক্ষমতা বা হিম্মত বাংলাদেশের আপাতত আজকে নাই। আমার ধারণা সেনাপ্রধান এই জন্যই কথা বলেছেন যে আমাকে দায়ী করতে পারবেন না, আমাকে দোষারোপ করতে পারবেন না, আমি সতর্ক করছি, এই হচ্ছে কথাটা। তাই এটা খুবই অ্যালার্মিং এই পরিস্থিতি। তিনি একটা কথা বলেছেন, আন্ডারমাইন করবেন না। দেখেন অলরেডি আন্ডারমাইন করা শুরু করে দিয়েছে। পুলিশকে পাত্তা দিচ্ছে না, সেনাবাহিনীকে পাত্তা দিচ্ছে না। সেনাবাহিনীর সামনে 6টা বাড়িতে আগুন লাগাই দিল, কল্পনা করা যায় না। আগে আমরা দেখতাম কোনো এলাকায় যদি বলে সেনা সদস্যরা, সেনাবাহিনী ঢুকছে, সেনাবাহিনীর গাড়ি ঢুকলে গ্রাম খালি হয়ে যেত, পোলাপান গ্রামে আর নাই। আজকে সেখানে সেনাবাহিনীর বন্দুকের সামনে দাঁড়াইয়া বাড়িতে আগুন দিচ্ছে, তা আন্ডারমাইন করছে। এটার পরিণতি কিন্তু ভালো নয়, কেউ কাউকে মানছে না, এই পরিণতি খারাপ। এই জন্যেই আমাদের সেনাপ্রধান যে কথা বলছেন, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনছি। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং চেষ্টা করব তাড়াতাড়ি জাতি যেন ঐক্যবদ্ধ হতে পারে। আমাদের চেষ্টা আমরা করে যাব। আমি যেটা বলতে চাই হিজবুত তওহীদের পক্ষ থেকে, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশকে তাদের ভবিষ্যৎ মনে করে, তাদের সন্তানদেরকে বিদেশে পাঠায় নাই, যাদের পূর্বপুরুষরা এখানে শুয়ে আছেন এই মাটিতে, যারা আমরা এই মাটিতে সেজদা করি, আমি সেই দেশপ্রেমিক এই দেশের মানুষকে বলতে চাই, ইনশাল্লাহ হিজবুত তওহীদ বেঁচে থাকতে বাংলাদেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না, ইনশাল্লাহ। এখন হানাহানি যতই হোক, আমরা চেষ্টা করে যাব ঐক্যবদ্ধ করার জন্য, আমাদের সর্বশক্তি উজাড় করে দিয়ে আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে, আইন মান্য করার ক্ষেত্রে, ঐক্য রক্ষার ক্ষেত্রে হিজবুত তওহীদ সর্ব অবস্থায় প্রস্তুত, সকল সহযোগিতা করতে প্রস্তুত, ইনশাল্লাহ। এই হচ্ছে আমার কথা। আমাদের পক্ষ থেকে আমরা শুধু এটুকু বলতে পারি।